আমি 29 বছর ধরে কোনো দলে না গিয়ে কাজ করবার চেষ্টা করেছি। কখনো কখনো এমনকি দৈহিকভাবেও আক্রান্ত হয়েছি। সংবিধানকে ডিকলোনিয়াল করা ভীষণ জরুরি। এই প্রজাতন্ত্র শব্দটা কোথা থেকে আসলো? রিপাবলিকের বাংলা কি করে আমরা প্রজাতন্ত্র করলাম? প্রজাতন্ত্র তো রাজার প্রজার কথা বলে। ব্রিটিশ রাজের ভাষা এটা হতে পারে প্রজাতন্ত্র, কিন্তু স্বাধীন বাংলাদেশের জনগণ কেন প্রজা হবে? এখানে তো কোনো রাজা নেই। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় কামাল হোসেন, তিনি সংবিধান রচনা করেছেন। আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি সেটা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশেষ করে এই যে গত ফ্যাসিবাদী সময় নিউ মিডিয়াতে যে আচার আচরণ চলছিল সেটা আমার মনোযোগ আকর্ষণ করে এবং সেখানে আমি কিছু কাজ করেছি এবং সেই কাজ করতে গিয়ে আমি দেখতে চেষ্টা করেছি যে রাষ্ট্রীয় প্ররোচনায় কিভাবে ট্রোলিং হচ্ছে এবং রাষ্ট্রীয় প্ররোচনায় ট্রোলিংয়ের মধ্যে যে জেন্ডার্ড ভাষা সেটা আমি বাংলাদেশ এবং আমেরিকার পরিপ্রেক্ষিতে দেখতে চেষ্টা করেছি, কারণ আমেরিকা আমাকে ফুল ব্রাইট দিয়ে নিয়ে গেছিলো সেখানটায়। এই সমস্ত দেখতে গিয়ে আমার রাষ্ট্রের সাথে সারাক্ষণ একটু কথাবার্তা বলতে হয়েছে, কিন্তু আমি সেইভাবে করে সংবিধান পাঠ, সংবিধানের বিচার বিশ্লেষণ করবার জন্য যোগ্য নয়। আমি মনে করি আজকে এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে আমার আগে যে দুজন বলে গেলেন, তারা অনেক বেশি সংবিধান প্রসঙ্গে ওয়াকিবহাল বা পড়েছেন। আমি বিশ্ববিদ্যালয়ে কাজ করি বলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কাজ করি এবং বিশ্ববিদ্যালয়ে কাজ করার সাপেক্ষে আমার বিভিন্ন আইন কানুনগুলো, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত আইন কানুনগুলো আমাকে দেখতে হয়। দেখতে না দেখে কোনো উপায় থাকে না, কারণ আমার কি অধিকার, আমি কিসের ভিত্তিতে আমার পরীক্ষার পরিচালনা করব। সেই সবাই বলে যে 73 অ্যাক্ট আমাদেরকে অনেক স্বাধীনতা দিয়েছে, কিন্তু গত 29 বছর ধরে আমি প্রথমে 2 বছর শাহজালালে ছিলাম, তারপরে জাহাঙ্গীরনগরে এসেছি। আমি তো শিক্ষক হিসেবে দেখেছি যে আমার বিশেষ কোনো অধিকার নাই। যদি কিছু পরিবর্তন করতে হয়, কিছু কথা বলতে হয়, আমার কথা যদি শোনাতে হয়, তাহলে আমাকে কোনো না কোনো দলের মধ্যে যেতে হবে। আমি 29 বছর ধরে কোনো দলে না গিয়ে কাজ করবার চেষ্টা করেছি, ফলে আমি হয়েছি ভীষণ প্রান্তিক, কখনো কখনো এমনকি দৈহিকভাবেও আক্রান্ত হয়েছি। এগুলোর কারণ কি, এগুলো অনুসন্ধান করবার চেষ্টা করেছি। তবে সে কারণে আমাকে আপনারা 73 অ্যাক্ট প্রসঙ্গে এবং অন্যান্য যে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে যে আইনগুলো আছে এগুলো প্রণয়ন ইত্যাদি নিয়ে আমি নিজের প্রয়োজনে, পেশাগত প্রয়োজনে আগ্রহ হয়েছি, কিছু কিছু কাজ করেছি, কিছু কিছু লেখালেখিও করেছি। সেই জায়গা থেকে যখন আজকে আলোচনা করতে আসি, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করে নেই যে খুব বেশি প্রাসঙ্গিক যদি আপনাদের কাছে না মনে হয়। আমি একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে, আপনারা অনেকেই হয়তো এখন জেনে থাকবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কে কাজ করছি এবং সেটা ওই দলীয় রাজনীতির বাইরে থেকে কি করে আমরা এত কম সংখ্যক শিক্ষক এক একটা বিশ্ববিদ্যালয়ে ছিলাম যারা দলীয় রাজনীতির বাইরে থাকে এবং এটা কিন্তু গত 16 বছরের ঘটনা শুধু নয়, তারও আগে যে সমস্ত সরকারগুলো ছিল, কিছু কম আর বেশি অবশ্যই, গত 16 বছর এটা চূড়ান্ত হয়েছে। ফলে আমরা গত 10 বছর ধরে চেষ্টা করেছি নিজের বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সম্পর্কিত হতে এবং সেইখান থেকে আমরা কাজ করেছি। এবং যখন জুলাইয়ের 15 তারিখে বা 14 তারিখ থেকেই এবং 15 তারিখে যখন আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আক্রান্ত হতে থাকলেন, আমরা আসলে আমাদের কোনো রাস্তা ছিল না মাঠে নেমে আসা ছাড়া। ফলে আমরা মাঠে নেমে এসেছিলাম এবং আপনারা জানেন যে তখন যা যা করণীয় আমাদের মনে হয়েছে আমরা করে গেছি। এবং আগস্টের 4 তারিখে আমরা তখন বুঝতে পারছিলাম, 2 তারিখে যখন আমরা দ্রোহযাত্রা করি, আমরা বুঝতে পারছিলাম 90-এর গণ অভ্যুত্থান যারা আমরা দেখেছি কিংবা তারও আগে ইতিহাস যখন পড়ছিলাম, তখন আমরা বুঝতে পারছিলাম যে এই এত মানুষ যখন রাস্তায় নেমে আসে তখন আসলে একটা সরকার থাকতে পারে না, তার যত প্রতারণা হোক না কেন। সে বুঝতে পেরেই কিন্তু আমরা ভাবছিলাম, এ নিয়ে আমাদের মধ্যে তর্ক ছিল, আমরা একটা কি করে পরবর্তী দশায় যাওয়া যায় সেই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করি। সাথে সাথে আমরা
নিজেরা সংবিধান বিশেষজ্ঞ না হলেও আমরা বুঝতে পারছিলাম অনেক আলোচনা থেকে, তাদের মধ্যে সারোয়ার তুষারও আছেন বা তিনি যে সংগঠনে কাজ করেন তারাও আছেন, এই আলোচনাগুলো হচ্ছিল যে সংবিধানের মধ্যে এমন কিছু বিষয় আছে যা আসলে সরকারগুলোকে স্বৈরাচারী করে তুলছে। ফলে আমরা তখনই মনে করি যে স্বৈরাচারী এই ব্যবস্থাকে সংবিধান থেকে হটানোর জন্য আমাদের ওই প্রস্তাবের মধ্যে আমরা সংবিধান সভা আহ্বানে প্রয়োজনীয়তার কথাও সেখানে উল্লেখ করি। তবে এটা বলতে হয় যে আমরা একেবারে খুব প্রস্তুত এখনও আছি, এটা বলা যাবে না। আমরা ওয়ার্কশপ করেছি, বোঝার চেষ্টা করেছি, যতটুকু বুঝেছি তাতে এই যে সরকার এখন গঠিত হয়েছে তার আকার আকৃতি, তার সক্ষমতা যাই হোক না কেন, সেটা হয়েছে জনগণের প্রয়োজনে, জনগণের চাহিদার প্রেক্ষিতে। এটা ছাড়া জনগণের আর ওই মুহূর্তে কোনো উপায় ছিল না। আমাদের সন্তানেরা রাস্তায় মরে যাচ্ছিল এবং আমরা রাষ্ট্রদ্রোহী হচ্ছি সেটা জেনে নিয়ে আমরা যা কিছু করবার তখন করছিলাম। ফলে এই গত সরকারের পতন ছাড়া আমাদের আর কোনো উপায় ছিল না। পতন হলে তার পরবর্তী অবস্থায় তো যেতে হবে, কীভাবে যাবে আমরা সেটাও চেষ্টা করেছি সেই সময় বলতে। এবং আমরা বুঝতে পারি যে এই সংবিধান, বিশেষ করে পঞ্চদশ সংশোধনের পরে এই সংবিধান অনুযায়ী পরবর্তী এখন যে সরকার গঠিত হয়েছে তার কোনো আসলে আইনি কোনো ভিত্তি নেই। আইন তো আসলে মানুষের জন্য, ফলে আমরা আসলে বিশেষ কোনো আমার কাছে মনে হয় না যে সাংবিধানিক হলো বা হলো না এটা আমরা বিশেষ কোনো বিচলিত আছি এই মুহূর্তে। কিন্তু অবশ্যই আইনি প্রসঙ্গগুলো কী করে সমাধান হতে পারে সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে, সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। সেই কথাই আমরা এখন বলছি। সবচেয়ে ভালো যেটা যে অবশ্যই এত মানুষের আগ্রহ, এত মানুষ এখনো পথে আছে, ফলে যে কোনো বিচ্যুতি কিন্তু এখনই যে কোনো জায়গা থেকে ধরিয়ে দিচ্ছে, সেটা খুব প্রয়োজন রয়েছে বলে মনে করি। এবং আমরা বুঝতে পারি যে আসলে পুরনো সংবিধান এই মুহূর্তে কাজ করছে না, যদিও এই সংবিধানে ধারা দিয়ে কেমন একটা আমাদের রাষ্ট্রপতির মাধ্যমেই আমাদের এই সরকার আপনার শপথ নিয়েছে ইত্যাদি ইত্যাদি আছে, আইনও আছে। আইনগুলো তো না থাকলে চলবে না, যে যত মামলা চলছিল, যা কিছু চলছিল সেগুলো তো চলতে দিতে হবে, বা এই মুহূর্তে কোনো অপরাধ হলে আমরা কিসের ভিত্তিতে সেগুলো সমাধান করব। ফলে আমরা এখন যে অবস্থায় আছি সেই অবস্থায় এই সংবিধানের কার্যকারিতা নাই, আবার আছে, দুটোই কিন্তু এই মুহূর্তে সত্য। এই বাস্তবতা মেনে নিয়ে আমি আজকে কথা বলছি। এখন ধরেন আবুল মনসুর আহমেদকে এই আয়োজনের কারণে আমরা আবুল মনসুর আহমেদের কথা মনে করছি, আবুল মনসুর আহমেদের আলোচনার কথা আমরা বলছি। আবুল মনসুর আহমেদের আলোচনা অনুযায়ী তিনি কিন্তু, যেটা তুষার বলেছেন, আমি যখন আরিফ খান উপস্থাপনা করছিলেন আমিও ঠিক ওই জায়গাটাই মানে ডাক দিয়ে রেখেছিলাম যে আবুল মনসুর আহমেদ কত বেশি গণতন্ত্রের প্রতি জোর দিয়েছিলেন। কোনোভাবেই ওই বাকি তিনটার প্রতি কিন্তু তার এত আগ্রহ ছিল না, এবং তিনি বলেছেন যে এই তিনটা সংবিধানে লিখবার কোনো বিষয় নয়, এটা হচ্ছে সরকারগুলোর নীতির প্রশ্ন, পলিসি ইস্যু। সেটা আবার আমি সেকেন্ড করছি বা থার্ড করছি, কারণ আমার আগের দুজন বক্তা এটা বলে গেছেন। কিন্তু তিনি আরেকটা জিনিস বলেছিলেন, যেটা হচ্ছে অনুবাদ নিয়ে একটা সমস্যা, সেটাও আগের বক্তারা বলেছেন। আমিও মনে করি যে এই সময়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, এবং আবুল মনসুর আহমেদ খুবই বিরক্ত ছিলেন যে সংবিধান ইংরেজি এবং বাংলা দুভাবেই লিখিত হয়েছে, এবং বলা হয়েছে যদি ইংরেজিতে কিছু বোঝা না যায় তাহলে বাংলাতে যা কিছু লেখা আছে তা দিয়ে সমাধান করতে হবে। এবং তিনি আইডেন্টিফাই করেছেন যে এখানেই কিন্তু অনেক সমস্যার মূল নিহিত আছে, বহু সমস্যা এই কারণে সমাধান হয়নি। এবং তিনি সেখান থেকে আমার কাছে তাৎক্ষণিকভাবে মনে হলো যে প্রজাতন্ত্র নিয়ে এখন যে বিতর্কটা চলছে, এবং সত্যিই তো এই প্রজাতন্ত্র শব্দটা কোথা থেকে আসলো? রিপাবলিকের বাংলা কি করে আমরা প্রজাতন্ত্র করলাম? রিপাবলিক তো পিপলের কথা বলে, মানুষের কথা বলে, জনগণের কথা বলে, আর প্রজাতন্ত্র তো রাজার প্রজার কথা বলে। ব্রিটিশ রাজের ভাষা এটা হতে পারে প্রজাতন্ত্র, কিন্তু স্বাধীন বাংলাদেশের জনগণ কেন প্রজা হবে?
এখানে তো কোনো রাজা নেই। কেন এটা জনগণতন্ত্র নয়, জনগণ দিলে রিপাবলিক ক্লিয়ার হয়, অথবা অন্য কোনো শব্দ হতে পারে। ফলে সংবিধানকে ডিকলোনিয়াল করা ভীষণ জরুরি। ৭২-এর বাস্তবতায়, সেই সময়ের জ্ঞান চর্চায় ডিকলোনিয়ালিজম যে জায়গায় ছিল, আজকে আমরা যে জায়গায় এসেছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা বারবার পাঠ করা জরুরি। সংবিধান তো এমন কিছু নয় যে পরিবর্তন করা যাবে না, এমন কিছু নয় যে নতুন করে লেখা যাবে না। ফলে আমি, যারা এটা মনে করেন যে ইতিহাসের কাছ থেকে ইতিহাসের কাছেই ফিরে গেলাম, আরিফ খান যেটা আমাদেরকে সাজেস্ট করেছেন, ইতিহাসের কাছে ফিরে গেলে বাংলায় প্রজাতন্ত্র আমাদের জন্য সমস্যাজনক। আমরা রাজার অধীনে নেই। এছাড়াও আমরা আরও দেখতে পাই, ধরেন সংবিধান তো শুধু একটা, এটা কিন্তু আইন শুধু নয়, এটা কিন্তু একটা রাজনৈতিক চর্চার বিষয়, বা আমি বলবো যে পলিটিক্যাল সায়েন্টিস্টের ইস্যু। এটা শুধু আইনি ইস্যু নয়, কিন্তু এটা সারাক্ষণ আইনজীবীদের হাতে রয়ে গেছিল বলেই কি না আমাদের জনগণ এটার থেকে অনেক বেশি বিচ্ছিন্ন ছিল হয়তোবা। আবুল মনসুর আহমেদ কিন্তু বলেছেন, যখন নাকি রাজনৈতিক চর্চার প্রসঙ্গে বলেছেন, আমি সেই ইতিহাসগুলো পড়ে দেখবার জন্য সবাইকে বলি যে ৭২-এ খুব দ্রুত সংবিধান রচনা হয়েছে। আরিফ খানের যে লেখা আমি পেলাম, সেখানে তিনি বলছে এটা নিয়ে শুধু শুধু একটা তর্ক তোলা হয়, কিন্তু আপনি আবুল মনসুর আহমেদের কাছে গেলে তিনি কিন্তু বলছেন, তিনিও মনে করছেন যে এটা বেশি দ্রুত রচনা হয়েছে। ১ বছর মধ্যে আমরা সংবিধান পেয়েছি। শুরুতে যখন শেখ মুজিবুর রহমান ফিরে আসলেন ১০ই জানুয়ারি, ১১ই জানুয়ারি একটা সংবিধান রচিত হয়েছিল, যেখানে তিনি প্রেসিডেন্ট হিসেবে ফিরে এসেছিলেন। মনে করে দেখেন, তিনি কিন্তু আমাদের যে প্রবাসী সরকার ছিল, সেই সরকারের প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট অবস্থায় ফিরে এসে ১১ই জানুয়ারি একটা তাৎক্ষণিক একটা সংবিধান রচিত হয়েছিল, যেখানে তাকে প্রধানমন্ত্রীর কথা বলা হয় এবং সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়। এবং তিনি কিন্তু সংসদীয় গণতন্ত্র, তখন কিন্তু সেই সংক্ষিপ্ত একটা যে রচনা হয়েছিল সংবিধানের, সেই সংবিধানে আপনার সংসদীয় গণতন্ত্রের কথা বলা হয়েছিল, এবং তিনি সংসদীয় গণতন্ত্রে সেটা গ্রহণ করে তিনি কিন্তু নিজে প্রধানমন্ত্রী হয়ে গেলেন তখন রাষ্ট্রপতির জায়গা থেকে। এবং তিনি বলছেন, এই যে সংবিধানটি রচিত হয়েছিল, সেরকম একটি সংবিধান দিয়ে কিছুদিন তিনি চালাতেই পারতেন, ৪ কি ৫ বছর, দেশের মানুষ আসলে আপত্তি করত না, বরং আরও সময় নিয়ে আরও একটি ভালো সংবিধান হয়তো রচিত করা যেত। তো সেই জন্য আমি বলছি, আবুল মনসুর আহমেদকে আমাদের পড়তে হবে, কিন্তু বর্তমানের সাপেক্ষেও পড়তে হবে। শুধু অতীতের সাপেক্ষে পড়া পাঠ এখনকার যে আমাদের উত্তরাধুনিক পড়াশোনা আমাদেরকে সেটা বলে না যে আমি কোনো একটা রিজিড জায়গা থেকে পড়বো, তা কিন্তু নয়। যার যার জায়গা থেকে পড়বার কথাও খুবই জরুরি। তো সেই সমস্ত বিচার করলে আমার এখনও মনে হয় হয়তো খুব কঠিন, হয়তো খুব আমি অনেক দোদুল্যমানতা দেখতে পাচ্ছি অনেকের মধ্যে। একদল মনে করেন নতুন সংবিধান প্রণয়ন করা প্রয়োজন, আবার কেউ কেউ একটু সন্দিহান, কারণ কট্টর ইসলামপন্থীরা আবার নতুন সংবিধানের যে সমস্ত ক্ষেত্র প্রস্তুত করে রেখেছেন, সেখানে না আমরা চলে যাই, সেটাও একটা আশঙ্কা রয়েছে বলে কারো কারো আমার মনে হয়। আমরা যদি একটা সত্যিকার জনপ্রতিনিধিত্বমূলক সংবিধান সভা তৈরি করতে পারি, যেখানে ওই মানবেন্দ্র নারায়ণ লালমাকে বলা হবে না যে তুমি বাঙালি হয়ে যাও, তাহলে আপাতত একটা সংক্ষিপ্ত সংবিধান রচনা করে ভবিষ্যতের জন্য, যদি নেপালের মতো 6 বছরও লাগে, প্রথমে 2 বছরের জন্য তারা একটা করেছিলেন, পরে আরো 6 বছর লেগেছিল, 7 বছর লেগেছিল, সময় লাগুক, একটা সংবিধান রচিত হোক। তবে আবার মনে রাখতে হবে, সংবিধান রচিত হলেও মানুষের, জনগণের দায়িত্ব শেষ হয়ে যায় না। যে সচেতনতা এখন তৈরি হয়েছে, বা যে আগ্রহ আমাদের তৈরি হয়েছে, যে কারণে আমরা এখানে ঘেমে নিয়ে এরকম করে শুনছি, সেই আগ্রহ কিন্তু ধরে রাখতে হবে। একটা কিছু রচিত হয়ে গেল, আমার দায়িত্ব শেষ, জনগণের দায়িত্ব শেষ হবে না। কারণ যাই হোক না কেন, এটা বহু স্বরের যেন প্রকাশ ঘটে,
বহু মানুষের আশা আকাঙ্ক্ষা যদি প্রকাশ নিশ্চিত করতে হয়, আপনাকে আমাকে অতন্দ্র প্রহরা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ধন্যবাদ।